আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ উপলক্ষে এটা আমরা সব ঈদের পরপরই মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করি। এবারও সে আনুষ্ঠানিকতা আমরা করছি। হাইওয়েজ এরপরে ব্রিজ ডিভিশনের সঙ্গেও আমরা বসব। আজকে ঈদ পরবর্তী যে ফিরতি যাত্রা, সেটা এখনো সম্পূর্ণ হয়নি। নর্মালি ঈদের পরে বেশ কিছু সময় লেগে যায় ফিরতি যাত্রায়, এবং ফিরতি যাত্রাটাই আমাদের বেশি দুর্ভাবনার কারণ হয়। এখানে মনোযোগটা কম থাকে, যে কারণে অ্যাক্সিডেন্টস সম্মানিত সচিব যেটা বললেন, আমিও প্রতিনিয়ত খবর রাখছি। এবার এখন পর্যন্ত ক্যাজুয়ালিটিস 100-র মতো। বিআরটিএ বলছে 95টি অ্যাক্সিডেন্ট এবং 92টি হলো ক্যাজুয়ালিটি। তার শেষ পর্যন্ত কি দাঁড়ায় কোনো বলা যাচ্ছে। তবে এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের ইদানিংকালে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা, তাতে দেখা যাচ্ছে যে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, এবং ইজি বাইকগুলো 3 চাকার, এগুলো অ্যাক্সিডেন্টের মূল কারণ। এবং এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক। এখন বেপরোয়া ড্রাইভিংও আছে, সেটাকেও বাদ দেওয়ার কোনো উপায় নেই। ঢাকা আমি বলবো দ্রুত নীতিমালাটা করা প্রয়োজন, কারণ সারা দেশে লক্ষ
লক্ষ লক্ষ এই যে 3 চাকার গাড়ি রাস্তাকে নিদারুণ ভাবে প্রভাবিত করছে। কাজে এখানে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। আমি আগেও বলেছি, মানুষের জীবনটা আগে। এখন জীবিকা জীবনকে তো এটা সচেতনতারও অভাব রয়েছে। আর আমাদের জনপ্রতিনিধিদেরও একটা অংশ এখানে ভোটের রাজনীতি একটা ধারায় তাদেরও সায় আছে। সব ইজি বাইক রাস্তা রোডসে না, হাইওয়েজে অবাধভাবে চলাচল করে। অনেক জায়গায় অনেক জনপ্রতিনিধি সমর্থন করেন অথবা পেছন থেকে মদত দেন। ঢাকা শহরে যে নিয়মটা আমরা চালু করেছি এটা কাজে দিয়েছে। 98% মোটরসাইকেল এখন দুইজনই ড্রাইভার সহ, চালক সহ দুইজন থাকে এবং মাথায় হেলমেট থাকে। আমি কালকে দেখলাম যে এক বাবা, একজন মনে হলো তার ওয়াইফ, সঙ্গে বাচ্চাটার মাথায়ও হেলমেট আছে। এটা অনেক জায়গায় কার্যকর হয়েছে। কার্যকর হওয়ার ব্যাপারে আমাদেরও বিশেষ করে প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এ ব্যাপারে মনোযোগ দিয়েছেন এবং যে কারণে এই বিষয়টা বাংলাদেশে বিভিন্ন জেলায়ও নো ফুয়েল, নো হেলমেট নো ফুয়েল দেওয়া শুরু হয়েছে। তো যার মন্ত্রণালয়ে অনেক কাজ এখনো আছে। আমরা কাজ যা করেছি কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন যেসব জায়গা বন্যা হয়েছে, ঝড় হয়েছে, সেই সব এলাকার রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মেরামত সংস্কার দরকার হয়ে পড়েছে। আমি মনে করি এগুলা খুবই জরুরি প্রয়োজন, কারণ বর্ষা এসে গেছে। বর্ষা তাণ্ডবে আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজে সময় থাকতে রাস্তাগুলো মেরামত করার দরকার। প্রলয়ের যে মনিটরিং এবং ভিজিট
এটা অব্যাহত রাখতে হবে। আর আমাদের বড় বড় প্রজেক্টগুলো যেগুলো বিদেশি, যেমন জাইকা ফান্ডেড বা অন্যান্য বিদেশি ফান্ডে, এডিবি আছে, তারপর চায়না আছে, ইন্ডিয়ান প্রজেক্টও আছে। এই প্রজেক্টগুলো এখন অনেকটা স্লো হয়ে গেছে। বিশ্বের সংকটটা সব দেশেরই, সবারই বাজেট সংকুচিত এবং এর যে অ্যাসিস্ট্যান্স সেটাও অনেকটা আমি বলবো এই সংকোচনটা বা কাজের প্রবাহটা স্লো হয়ে গেছে। তো এখানে এটা কঠিন এক বাস্তবতা। এগিয়ে বিশ্ব সংকটের যে রেশ, সেটা অবধি শেষ হবে সারা বিশ্বই এখন এবং এরকম মধ্যে প্রায় 30টা আমাদের তো আছে। ইন্ডিয়ার ইলেকশন হয়ে গেছে, সামনে ইউকের ইলেকশন, তারপরে ইউএস ইলেকশন, সাউথ আফ্রিকার ইলেকশন হয়ে গেছে। পরিবর্তনও হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টে ফার রাইটদের হাতে এখন মূল ক্ষমতা পাওয়ার। এখানে ফ্রান্সে প্রেসিডেন্ট ম্যাক্রন স্ন্যাপ ইলেকশন দিয়েছে পার্লামেন্টে। ইংল্যান্ডে প্রকাশ্যে জনমত জরিপ বিবিসি প্রচার করছে। পরশুদিন দেখলাম যে 80 বিলিয়ন লেবার কনজারভেটিভ আর ওরা 400 লেবার। স্পষ্ট ব্যবধান। তো রাজ্যে রাজ্যে অপিনিয়ন পোল দেখাচ্ছে, তাতে অপিনিয়ন পোলে ট্রাম্পই দেখা যাচ্ছে অনেক এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে পুতিন কোরিয়াতে এলেন, উত্তর কোরিয়া 24 বছর পর। তারপরে এদিকে উত্তর ও দক্ষিণ কোরিয়া ট্রাশ পর্যন্ত বেলুন দিয়ে পাঠানো হয়েছে। বিশ্বের পলিটিক্স খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। মিডল ইস্টের খবর তো আমরা জানি, ইউক্রেনের খবরও জানি। তো
এই অবস্থায় আজকে দেখুন আর্জেন্টিনা 300%, নতুন প্রেসিডেন্ট জেভিয়ার মিলে ক্ষমতায় এসেছেন। সর্বশেষ 75% ইনফ্লেশন টার্কির মতো দেশে, তারপরে পাকিস্তানে 25 আপ। কেউই খুব একটা নেই, আরামে নেই। সবারই একটা কষ্টকর অভিজ্ঞতা। উদ্বেগ আছে, ইনফ্লেশন নিয়ে দুশ্চিন্তা আছে, যা সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই। দেশে এর মধ্যে সরকারের বাজেট হয়ে এবং এই বাজেটে এই মাসে 30 তারিখের মধ্যে পাস, সেপ্টেম্বর থেকে বোধহয় নতুন বাজেটে আমাদের গতবারের চেয়ে কি বেশি না? না, সব মিলিয়ে আর কি। তো যাক, বাজেট বাস্তবায়নটা হলো মূল এখানে চ্যালেঞ্জ। বাজেট হয়েছে, বাজেট গতবার ছিল 7,63,000 কোটি টাকা। এবার সে দাঁড়িয়েছে 7,57 কোটি টাকা, বেড়ে। আর এই সময়ে করা ধারাবাহিকতা এক ঝুঁকি। বাস্তবায়ন হলো মূল কথা। আর সেখানে আমাদের যে কাজ আমাদের করতে হবে, আমাদের কিছু বিদেশি রাজ্য, তো বিদেশেও তাদেরও সংকোচনের একটা বিষয় আছে। ঘাটে ঘাটে বিলম্ব হচ্ছে, কনফারেন্স পেতে দেরি হচ্ছে, এবং এটা একটা সমস্যা প্রলম্বিত হচ্ছে। তো এর মধ্যে আমাদের শ্যামকুল 2 রাখতে হবে এবং সেভাবে কাজ করে যেতে হবে। কাজ করবেন এবং নিয়ে কাজ করবেন, অবশ্যই কাজে ফাঁকি দেবেন না। আমরা এই মন্ত্র যেমন মেট্রো রেল অনেকগুলো, আমরা 4 লেন 6 লেন করে
এই মন্ত্রণালয়, এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, আমাদের বড় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল অংশ মধ্যে আছে, যেটা প্রক্রিয়াগতভাবে এগুচ্ছে। দুটা মেট্রো, একটা এলিভেটেড যেটা আশুলিয়া থেকে বাইপাল পর্যন্ত উপরে নিচে আবার আমাদের 6 লাইন হচ্ছে, সেভাবে কাজটি এগুচ্ছে। নজরদারিটা অব্যাহত রাখবেন। আর আমি সবচেয়ে দেব সড়ক আর পরিবহনের শৃঙ্খলা, এই ডিসিপ্লিনটা আমরা বারে বারে বলে যাচ্ছি, কিন্তু যেভাবে ডিসিপ্লিন থাকা দরকার, এবং ডিসিপ্লিন না থাকলে যানজট বাড়ে, দুর্ঘটনা বাড়ে, স্বাভাবিক কারণ। তো এটা বিশ্বব্যাংকের প্রজেক্টটা, সেক্রেটারি সাহেবকে আমি বলবো শুড বি এক্সপিডাইটেড। কথা ছিল কান্ট্রি ডিরেক্টর, নিরাপদ সড়ক, এই প্রজেক্টের বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলার অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে বলে প্রতীয়মান হচ্ছে, কিন্তু কাজটা এক্সপিডিয়েট করা দরকার। এবং অতীতেও দেখে অনেক প্রলম্বিত হয়, এটা আমাদের একেবারে ভীষণ ভোগাচ্ছে আমাদেরকে, এরকম একটা বিষয়, শৃঙ্খলার বিষয়টা, এবং সেটা নিয়ে কথা শুনতে হয়। আর কথা শোনানো, এত উন্নয়নের মধ্যে শৃঙ্খলাটা সবচেয়ে বড় সংকট, চ্যালেঞ্জিং, সমাধান করতেই হবে। এ ব্যাপারে যা যা দায়িত্ব পালন করবেন, এবং যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয় নির্দিষ্ট সময়, সে ব্যাপারে আমাদেরকে নজরদারি বাড়াতে হবে। যাক, আমার বেশি কিছু বলার নেই। আমি এই মুহূর্তে ফরিদপুর থেকে বরিশাল কুয়াকাটা পর্যন্ত যে প্ল্যান আমাদের 6 লাইনের, এটা, আর রংপুর পর্যন্ত এলেঙ্গা থেকে যে 6 লেন, সেটার সম্প্রসারণ, একদিকে বুড়িমারি আর একদিকে হচ্ছে পঞ্চগড়, এটাই তো 6 লেনের রংপুর পর্যন্ত বোধহয় অনেকটা কাজ। রংপুর যে দুটা সাসেক প্রজেক্টের যে দুটা লাইন, একটা বুড়িমারি, একটা হলো পঞ্চগড়, এটা ঢাকা সিলেটের কাজ এক্সপিডিয়েট করা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ
মহাসড়ক। তারপর আমি বলবো যে আজকে ঢাকা চিটাং যে মহাসড়ক, দাউদকান্দির পরে রাস্তার যে মিডিয়ানের উপর গাছগুলো আমাদের প্রাইম মিনিস্টারের চয়েস করা গাছ, ফুলের গাছ, পাতাবাহার, এই অপূর্ব সুন্দর, দেখলে আবার মনে হয় এটা 6 লাইন করা উচিত ছিল, কিন্তু শুরুতে ভুল হয়ে গেছে, তখন 4 লাইন করা হয়েছে। আমি আসার পর আমরা সব রাস্তায় 6 লাইনে, ওটা 4 লাইনের পরিকল্পনা ছিল। আমি এসে দেখলাম গাছ কাটা হচ্ছে ঢাকা চিটাং। তো যাক, এটা এখন আমরা এটাকে দুদিকে বাড়াচ্ছি 6 লাইনের পরিকল্পনা নিয়ে। আমরা এগুচ্ছে এটাকে। 10 লেনের জায়গা আমাদের নেই, ডাউস পরিকল্পনা নিয়ে পরে জায়গা পাবেন না। জমি অধিগ্রহণের একটা বিরাট সমস্যা, এই জমি অধিগ্রহণ ব্যাপারে যাবেন না প্লিজ। মানুষ এমনি সংকটে আছে, কৃষি জমি নষ্ট করে লাভ নেই, এটাকে রাখেন 6 লেনে রাখেন। ঢাকা চিটাঙের সমস্যা হলো এখানে সার্ভিস লেন নেই, সার্ভিস লেনটা করে দেন 2 বছর, তাহলে সমাধান হয়ে যাবে। জমি অধিগ্রহণ কাজ হচ্ছে না, এরকম তো দরকার। ঢাকা সিলেটে এখনো বোধ জমি অধিগ্রহণ কোথাও কোথাও সমস্যা রয়েছে। কাজে অভিজ্ঞতাকে অন্য জায়গায় কাজে লাগাইতে হবে। আর একটা মানে সড়ক, এটা কোনো পায় না। যশোর থেকে খুলনা চলতেছে এই কাজ, তো আবার কয়েকদিন পরে এটা আন্ডুলেশন জন্ম নেয়, তারপরে ঢেউ আর ঢেউ পুরা রাস্তা। এটা বোধহয় সয়েল কন্ডিশন খুবই বৃহত্তব্র, ভালো না। রিজিট করে দিলে ঠিক আছে। বিরোধী দলের একটা ভাষা আছে, সরকারে যারা থাকে সবসময় বলা হয় নতজান। এটা বিরোধী দলের একটা কমন ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশ তো আছে। কিভাবে নতজান এটা একটু ব্যাখ্যা করে ফখরুল সাহেব বলুন, কোন কারণে? সেন্ট মার্টিনে যে গুলিটা আসছে এটা মিয়ানমার সরকার করে, এটা আরাকান যে রেবেলরা আছে তাদের গুলি। ওকে, সেখানে যে জাহাজের কথা বলা হয় সে জাহাজ সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা ক্ষমতায় আছি, 25শে আগস্ট স্রোতের মতো আসছিল, তখন অনেকে প্রভোকেশনও দিয়েছে, আমাদের আকাশ সীমাও কখনো কখনো অতিক্রম করেছে। ওয়াশিংটন, আমি 1 মাস ধরে কক্সবাজার, এবং তখন সমস্ত বাহিনী প্রধানদের তিনি প্রতিদিনই ফোন করতেন যে কোনো অবস্থাতে আমরা যেন যুদ্ধে না চড়াই।
মিয়ানমার প্রভোকেশন দেখ, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, সমাধান করব, আমরা যুদ্ধে জড়াবো না। এটা আমাদের দেশের জনগণও চায় না। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি, কারণ এই জাতির মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতির স্বাধিকার লড়াইয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সবচেয়ে বেশি ব্যথা লাগবে। ফখরুল সাহেব তখন কি করেছেন জানি না, কোন সেক্টরে যুদ্ধ করেছেন তাও জানি না। তো যাক, এসব কথা বলে লাভ নেই। সার্বভৌমত্ব ঠিকই আছে, সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সীমাটা যদি কেউ পেরিয়ে যায় এবং সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে, তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙুল চুষবো? আমাদেরকে পাল্টা জবাব দিতে হবে যদি আক্রমণ হয়। আমরা তো এখনো আক্রমণ দেখিনি। এখন ওদের ইন্টারনাল 54টা এথনিক কমিউনিটি আছে, ওদের ইন্টারনাল অনেক সমস্যা। আমরা সীমান্তে আছি, গুলি এসে লাগতে পারে, গুলির আওয়াজ হতে পারে, এটা সার্বভৌমত্ব লঙ্ঘন। এটা তো ওদের ইন্টারনাল যে এথনিক রেবেলরা আছে, এদের থেকেই অনেক ঘটনা ঘটছে। সেটার জন্য মিয়ানমার সরকারের আমরা কেন দায়ী করব? আমরা যতদিন সম্ভব শেষ পর্যন্ত আমরা আলাপ আলোচনা দরজা খোলা রাখব। এটা আমি বলবো মোটামুটি। আমি মির্জা ফখরুল সাহেবকে যে কোরবানির ঈদ, গতবার কোরবানির ঈদে কত পশু জবাই হয়েছে, এবার কত পশু জবাই হয়েছে হিসেব 3 লক্ষ বেশি প্রথম দিন। গতবারের চেয়ে 3 লক্ষ বেশি পশু জবাই হয়েছে। আরো বলবো, কিছু কিছু জায়গা দৃঢ় যাত্রা, ছোট দু এক জায়গায় হয়েছে, বেশি সময়ের জন্য। তারপরও মানুষ ঈদের যাত্রা এবং মানুষের মধ্যে একটা উল্লাস কাজ করেছে, অনেকেই যাত্রায় সামিল হয়েছে। পদ্মা সেতুতে একদিনে হয়েছে 5 কোটি। ফখরুল সাহেব জেনে রাখুন, বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় হয়েছে 4 কোটি টাকা। তাহলে অসুবিধা কোথায়? কোন হিসেবেই তো ফখরুল সাহেবের বক্তব্য মেলে না।
বাস্তবে যা, তার সঙ্গে তার বক্তব্যের কোনো মিল নেই। এটা বিরোধিতার জন্য বিরোধিতা, সমালোচনার জন্য সমালোচনা। আমি কি করে বলবো কোন কোন বিষয় আসবে? এটা প্রধানমন্ত্রী বাইলেটারাল ডিসকাশন করবেন। না, আমাদের আউটস্ট্যান্ডিং প্রবলেমগুলোর ব্যাপারে আলাপ আলোচনা চলছে। অগ্রগতি হলেই তো আমরা খুশি। হয়েছে অনেকগুলো ইন্ডিয়ার সাথে আমাদের যে সীমান্ত সমস্যা, সেটার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু ভারতের রেটিফিকেশন ছিল না পার্লামেন্টের। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দুরূহ কাজটা, অসম্ভব কাজটা সম্ভব করেছে। এটা ইমপ্লিমেন্টেশন প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে পৃথিবীর কোথাও ছিটমহল বিনিময় এত পিসফুল অ্যাটমসফিয়ারে হয়নি। সেখানে ছিটমহলগুলো শান্তিপূর্ণভাবে এক্সচেঞ্জ হয়েছে, সমাধান তো হয়েছে। আরো যেগুলো আছে, আমাদের গঙ্গা চুক্তি আগেই হয়েছে। এখন আমরা তিস্তা আর ফেনী নদীর কথা সহ বিভিন্ন নদীর পানি বন্টন নিয়ে বলি, সেগুলো আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। আলোচনা হলে কি অগ্রগতি হয় সেটা দিকেও আমরা অবশ্যই চেয়ে থাকব। আর দুই প্রধানমন্ত্রী কি কি বিষয় আলাপ করবেন, ওয়ান অন ওয়ানও আলোচনা হবে, আমি তো বলতে পারছি না। কোন তিস্তা? সেখানে রাজ্য সরকারের একটা আছে, অনুমোদন লাগে। তো সেটা তো ভারত সরকারের বিষয়। তারা তাদের রাজ্য সরকারকে এ ব্যাপারে সূচক অবস্থানে নিয়ে আসবে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট ভারতের। এখন ভারতের কোন রাজ্য সরকারকে এ ব্যাপারে কিছু করা, আমাদের তো আলোচনা। থ্যাংক ইউ।